একটা ছাদ না থাকে তাইলে না মানুষের প্রচুর কথা শুনতে হয়। You're the night sky trying to make me see your stars. The dark gets lonely. Now I see violet. I can feel silence. And the dark's all that I see. And your stars have burnt out. And your heart makes no sound. I'll find violet in your eyes. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে বুধবার আর এখন সময় হইতেছে 8টার মতো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। তো এইদিকে সকালবেলা ঘুমতে উঠে ফ্রেশ হয়ে একদম সোজা পড়ছি বালতি হাতের সামনে। ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়া, সেটা জলের ঝাপটা দিয়া কয়েকটা জামা কাপড় আছে, এইটি কাঁচা ধোয়া করমু। ভাবলাম আগে বাইরের কাজটা সারি, তারপর কাঁচা ধোয়াটা সাইরা ঘরের কাজে হাত দিমু। আর আজকে বর আছে বাড়িতে, ওর আছে নাইট ডিউটি, তো ও এখনও ঘুম থেকে উঠছে না। তো ভাবলাম আগে বাইরে ঘরের সমস্ত কাজটা সাইরা নিই, তারপরে না হয় ঘরের কাজে হাত দিলে বেশি একটা সময় লাগতো না। নাহলে ওই যে ঘরের কাজ সাইরা আবার এইদিকে আইতে লাগবো, কাঁচা ধোয়াটা করতে অনেকটা বেলা হয়ে যাবো গা। আর জানো তো আজকে কয়েকটা দিন ধরে এত সুন্দর রৌদ্র উঠতে আছে যে কাঁচা ধোয়াটা করলে বেশি একটা সময় লাগে না, ওই 1-2 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়ে যাগা। আর রৌদ্র ভালো উঠলে কাঁচা ধোয়া করতেও দেখবা ভালো লাগে। এদিকে আমি এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়ে একদম ভালো করে জল দিয়ে দিলাম, যাতে ধুলাটা না উড়ে। আর তার সাথে কিন্তু গাছেও জল দিছি। আর ওই দেখো না, নারকেল গাছের নিচে কয়েকদিন বলতে অনেক দিন আগে গো একটা ফুল গাছ লাগাইছিলাম, লাল জবা। দেখো না, দেখতে দেখতে গাছটা কত বড় হয়ে গেছে গা। মনে হইতেছে আর কয়েকদিনের মধ্যে এটার মধ্যে নতুন করেই আইব, কারণ পূজা দিতে না বেশ অসুবিধা হয়। ওই কয়েকটা নয়নতারা ফুল ফোটে, এই কয়টা দিয়ে পূজা দিতে লাগে। তো একটা লাল জবা গাছ থাকলে ওই যে লক্ষ্মী মায়ের চরণে দিতে পারি বা আমার মুলা বাবারে দিতে পারি। তো যাই হোক, এইদিকে বাইরের সমস্ত কাজকর্ম সাইরা কালকেই না সমস্ত যা দোয়া কাছা করতে লাগবে সমস্তটা বালতির মধ্যে ঢুকাইয়ে রাখছিলাম। তো এই যে লই আয়া পড়ছি উপরে। আজকে নিচে না একদম ছাদে আয়া পড়ছি কাঁচা ধোয়া করতে, কেড়ে একটু পরেই কইতাছি। তার আগে ওই যে চাইটা দিয়ে দিয়েছি, ট্যাপটার নিচে জলটা ভরতে এদিকে আমি ছাদটা ভালো করে ঝাড়ু দিয়ে লেছি। কয়েকদিন আগে ঝাড়ু দিয়েছি, কয়েকদিন বলতে 2 দিন আগেই ঝাড়ু দিয়েছি। আবার এই দেখুন না, পাতাটাতে একদম কেমন এড়েছে। তো ভালো করে ঝাড়ু দিয়ে এবার ছাদটা ভালো করে ধুয়ে তারপর কাঁচা ধোয়াটা করবো। নাহলে ওই যে কালো কালো কি শ্যাওলাগুলি আছে, এগুলি শুকাইয়া না ওই যে এগুলির মধ্যে লাইগা উঠে। তো ভালো করে ধুয়ে তারপরে কাঁচা ধোয়া করবো। তো এইদিকে জামা কাপড়টা ভিজাইয়া দিলাম, এর মধ্যে এই যে গাছে জলটা দিমু, এইটুকুনির মধ্যে জুতোটা ভিজে আর কি জামা কাপড়। তো কী হয়েছে জানো তো, কেলিকে ছাদে আইসে আজকে কাঁচা ধোয়া করতে। গত পরশু দিন না কালকে জানি, হঠাৎ করে সকালবেলা আমাদের পাশের বাড়ি কাকু আমার জিজ্ঞেস করতেছে যে আমাদের ট্যাঙ্কিতে জল উঠে কিনা। তো আমি সঙ্গে সঙ্গে চেক করলাম যে সকালবেলা জল আইছে কিনা। যেহেতু সকালবেলা জল আয়ে ওই 8টা সাড়ে 8টার দিকে, তো দেখি রীতিমতো জল আয়ে না। আমি তো টেনশনে পড়ে গেছি যে কী হয়েছে। তো কাকাবাবুর জিজ্ঞেস করতেছিলাম যে কেলিকে জল আয়ে না। তো কাকাবাবু কইতেছিল কোনো একখানে নাকি পাইপ পাইটটা গেছে গা। তো এইটা শুনে তো মাথা খারাপ হয়ে গেছে গা, যে জল যদি না আয়ে কী করবো। কারণ আজকে থেকে 2-3 মাসেও জল নিয়ে এত কষ্ট করছি জানো তো, মানুষের বাড়ি থেকে জল আই না খাওয়া দাওয়া থেকে শুরু কইরা সবটাই করতে লাগছে। কাঁচা ধোয়া সবটাই কিন্তু মানুষের বাড়ি থেকে জল আইনাই করছি। কাঁচা ধোয়াটা তো ওই কুয়ার জলটা মোটামুটি করতাম, কিন্তু খাওয়ার জলটাই আসিল না। তারপর তো ওই ড্রাম কিনছি, তার সাথে কিনছিলাম ট্যাপ, আরও অনেক কিছু, মানে প্রচুর খরচা হয়ে গেছিলো জানো তো এই জলের সমস্যা দিকটা। তো ওই যে এইটা শুনে আমার বেজান টেনশন হইতেছিল। তো কাকু কইতেছে পাইপটা গেছে গা, তারা তো কইতেছে 2-1 দিনের মধ্যে ঠিক করে দিব। তো আমাদের যেহেতু নিচের ট্যাঙ্কিটা, উপরের ট্যাঙ্কি তো কাকিমারার, তো কাকিমারা যেহেতু বাড়িতে নাই, ট্যাঙ্কির জল তো এমনিই থাকে। কয়েকদিন আগেও জানো তো ওভারফ্লো হয়ে সেটা জল পড়তাছিল নেচে দিয়া। তো এই কারণে আমি আয়ে পড়ছি একদম ছাদে কাঁচা ধোয়াটা করতে, যেহেতু এই ট্যাঙ্কির জল কেউ ইউজ করে না, একদম ট্যাঙ্কি ভর্তি জল।
এইখানে কাঁচা ধোয়া করতে আয়া সেরা জানো তো আমার এত এত কথা শুনতে হইছে। এইটা শুননা সেরা না আমার মনটা সকাল সকাল ভীষণ খারাপ হয়ে গেছিল। কথা কি হয়েছে না হয়েছে এটাও কইতাছি। মানে বোঝা যায় মাথার উপরে যদি ছাদ না থাকে বা নিজের যদি একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকে তাইলে মানুষে না তোমার পায়া বসে ওই কথাই আছে না নরম মাটি থাকলে দেখবা যে যেরকমভাবে সেইভাবেই কিন্তু কামড়াইয়া ধরে বা পাড়াইয়া ধরে এইরকম আর কি। তো এত একটা খারাপ লাগতাছিল। তো এইদিকে এই যে কাঁচা ধোয়াটা কইরা কাপড় কইটাও মেইল্লা দিছি। এইখানে কাঁচা ধোয়া করলে বেশ সুবিধা জানো তো, সঙ্গে সঙ্গে এই যে মেইল্লা দেওয়া যায়। এখন এই কয়েকটা জামা কাপড় কাঁচা ধোয়া করতে করতে শ্বাসটা না একদম ফুললে উঠেছে আর যেমন পারতাছি না হাঁপাইয়া গেছি গা। তো আজকে ঘুমতে উঠতে একটু লেট করে লাইছি। কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা দেরি করছিলাম। অ্যাকচুয়ালি কালকে দুপুরবেলা ঘুমাইছিলাম, তারপর রাত্রে দিয়ে ঘুমাইতে আইতে না ওই 2টা 2:30 বেজে গেছে গা। তো সকালবেলা রীতিমতো অ্যালার্ম দিয়ে রাখছি, কখন যে অ্যালার্ম বাজছে সেটা বন্ধ হয়ে গেছে গা, কইতেই পারি না। তো এই যে ঘুমতে উঠছি প্রায় 8:30টার দিকে, তারপর একটু লেট খাইতেছিলাম, তো 8:45টার দিকে কাজ শুরু করছি। তো বাইরে করে ঝাড় দিছি, ঝাড় দিয়ে জলের ঝাপটা দিয়ে আয় পড়ছি ছাদে, এই যে কাপড় ধুইতাম। তো কাপড় টাপড় ধুইয়া দিছি। এই কাপড়গুলি আজকে 3-4 দিন ধরে জমা রয়েছে গরম। এর আগেও অনেকটি কাপড় ধুইছিলাম, এগুলি শুকাইছিল না ভালো কইরা, তো এখানে এটি আর ধুইছি না। এই কাপড়গুলি শুকাই গেছে কালকে, তো এই কাপড়টি যেটি বাকি আছিল এটি আজকে ধুইয়া দিছি। আর জানো তো কি তো হয়েছে, পরশু দিন হঠাৎ করে সকালবেলা শুনতে হইতাছি আমাদের যে জলের পাইপটা আছে এটা বলে কোনোখানে ফাইটটা গেছে গা। তো জল নাই, এটা নিয়ে খুব টেনশনে আছিলাম, মেয়েকে আরো বেশি কাপড় কাচা ধোয়া করতেছিলাম, কারণ জলের কি সমস্যা এটা বেশ ভালোই জানি। এই তো আজকে থেকে 2-3 মাস আগেও তো এত জলের সমস্যা ফেস করছি, এখন ভীষণ ভয় লাগে গো। কারণ জল ছাড়া দেখবো কোনো কাজই করা যায় না, অনেক কষ্ট হয়। তো এই যে ছাদে এসে কাঁচা ধোয়া করছি, নিচের ট্যাঙ্কির যে জলটা আছে যে জল যায় আমাদের ঘরে, এই ট্যাঙ্কির জলটা কি হয়েছে জানো তো, গুলা গুলা জল আইতাছে কালকের থেকে। তো ভাবলাম এখনো মনে হয় পাইপ ঠিক হয়েছে না, এখানে গুলা গুলা জল আইতাছে। তো এই যে উপরে ট্যাঙ্কিতে কাজ করছি, তো এইদিকে এই দিকটা একটা পাইপ দেওয়া আছে যেটা একদম বাইরে জল যা। তো এই যে কাঁচা ধোয়াটা সাইরা সবটা জল কিন্তু আমি ফালাইছি না, একটু জলে আমি ফালাইছি। তো ওই যে বাইরে সামনে রাস্তাটার দিকে জল যা। তো ওই দিকে একটা বাড়ি কাকিমা আমার রেখে সেটা কইতাছে কেলিকে আমি এখানে জল ফালাইতাছি, এখান থেকে আসা যাওয়া করতে কষ্ট হয়, মানে আরো কোথাও আর কি। তো দেখো ভাড়া বাড়িতে থাকলে কত কি সহ্য করতে হয়, মানে বাড়ির মালিক থেকে শুরু করে আশেপাশের মানুষ সবার কথা শুনতে হয় গো। এত কষ্ট ভাড়া বাড়িতে থাকা, হাজার সমস্যা হোক সেটা তোমার করেই রাখতে লাগবে, তুমি বাইরে নিতে পারতা না। মানে কি করবো না কি না করবো এটা বুঝতেই পারতাছি না। কাকিমা তো কোনোদিন আমার এমন কিছু কইছে না, তো হয়তো এটা ঠিক ভুল হয়েছে আমার। তো কাকিমার আমি কইছি কে এখানে এসে আমি কাঁচা ধোয়াটা করছি, অন্যদিন তো নিচেই করতাম, কিন্তু নিচের ট্যাঙ্কিতে জল নাই জানো তো। একটুও জলটাই কালকেও আমি বিকেলবেলা এসে চেক করছি যে জল উঠে কিনা, না গো একটুও জল উঠছে না। সেই কারণে বাধ্য হয়ে এসে উপর ট্যাঙ্কিতে এসে আমার কাঁচা ধোয়াটা করতে লাগছে। তো কাঁচা ধোয়া করতে গিয়ে এসেও দেখলে আমার কথা শুনতে লাগবে। তো যাই হোক ভুল হয়েছে, ভুলটা আমি করলাম, নেক্সট টাইম মাথায় রেখে সেটা কাজ করবো। মানে ভীষণ সমস্যা গো। মানে নিজ মাথার উপরে নিজের যদি একটা ছাদ না থাকে, নিজের পার্সোনাল যদি একটা ছাদ না থাকে, তাইলে না মানুষের প্রচুর কথা শুনতে হয়। তো ঠাকুর জানে কবে নিজের একটা মাথার উপরে ছাদ দেবো, সেটা হোক না একটা বানিয়ার গড়েই হোক, তারপরে নিজের থাকা খুবই দরকার, এটা বুঝতে পারতেছি। জানি না ঠাকুর কি করবো না করবো, কবে যে একটা নিজের মাথার উপরে ছাদ হইব। তো বোনের বাবা মায়ের আছে, কিন্তু কি করতো, এখন মা বাবার দিকে তাকাইলে হইতো না, বিয়ের পরে কিন্তু সম্পূর্ণটাই নিজেদের দায়িত্ব, স্বামী স্ত্রী মিল্লা সেই ছোট্ট একটা টিনের ঘরও যদি হয় সেটাও আমার। এইখানে কিন্তু প্রচুর শান্তি পাওয়া যায়, বাবা মারটা নিয়ে ভরসা করলে হয় না, নিজেদের একটা তৈরি করতে লাগে আর কি, এই তো সে ব্যাপার। ঠাকুরে তো দিন রাত ডাকতেছি যে সবকিছু ঠিক কবে হইব, নিজের মাথার উপর কবে যে একটা ছাদ বানাইতে পারবো, এটাও করতে পারি না। তো এই হইতাছে, মানে সকাল সকাল না এই কথাটা ভীষণ মাথায় ঘুর করতেছে আর কি। কাকিমার কথাটা শুনে সেই সকাল থেকেই গেছে, আজকে মনটা না একটু অন্যরকম লাগতেছে। যদি আজকে নিজের একটা বাড়ি থাকতো তাইলে আমি মর্জির মালিক হইতাম, যেটা ভালো লাগতো এটা করতো, নিজের একটা ছোট্ট বাগান বানাইতাম, নিজের একটা সবজি লাগার জায়গা থাকতো, নিজের পছন্দ মতো বাড়িঘরটা সাজিয়ে রাখতাম, সবকিছু করতাম। যাই হোক, ঠাকুর ভরসা কবে কি হইব না হইব এটা ঠাকুর জানে। আমি তো এই আশায় বয়ে রয়েছি, নিজে যতটা দায়িত্ব কর্তব্য আছে সেটা সবটাই করার চেষ্টা করতেছি আর কি। তো এখানে কাঁচা ধোয়া করে না একটু বয়ে রয়েছি। আমার বর এখনো ঘুম থেকে উঠছে না, ওর নাইট ডিউটি আছে।
তো চলো আমি একটু রোদটা দই। কালকে রাত্রে না ঘুমাইতে আমার ভীষণ অসুবিধা হয়েছে, প্রচন্ড শ্বাসকষ্টের কোনো সমস্যা হইতাছিল আর গলাটা ব্যথা করতেছিল। এই কারণে আরো ঘুমটা ঠিকঠাক মতো হইছে না। তো ও এখনো আমার লেগে ও ঘুমাইতে পারছে না। তো চলো এদিকে আমি একটু রোদে বই সেরে ঘরে যাবো, গিয়ে সেরে আস্তে ধীরে ঘর দর গুছানি, ঝাড়মুছ করা, ঠাকুর সেবা, স্নান করা, রান্না বান্না এগুলিই করবো। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেকে কমপ্লেন জানাইতেছো যে আমি কন্টিনিউয়াস ভিডিও দিতেছি না। হ্যাঁ, আমি কন্টিনিউয়াস ভিডিও দেবো। এখন আমার শরীরটা বেশ ভালো আছে। আমি ছোট বড় যে মনের বাড়ি ঘরে যেটুকুনি কাজ করি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার পাশে থাকবা। রোদটা না বেশ ভাল লাগতেছে, একটু পরে এত গরম হইবে জানো তো, রোদটা আইলে চ্যাং চ্যাং করবো, মানে শরীরটা চ্যাং চ্যাং করা শুরু করে দিব। তো সকালে এই রৌদ্রটা বেশ ভাল লাগতেছে। তো চলো এখানে বইয়ে এরপরে ঘরে যাবো, মাথা টাথা ধুয়ে এসে স্নান করবো। তেল দিছিলাম আর সর্দির কারণে মাথার মধ্যে কেরাসিন তেল দিছিলাম যাতে সর্দিটা একটু কমে। তো বেশ অনেকটা সর্দি কমছে, কেরাসিন তেলের এত গন্ধ করতেছে মাথার মধ্যে। তো একটু মাথা টাথা ধুয়ে স্নান করবো। আর এই গাছটায় দেখো কত ফুল ফুটছে আজকে আজকে 2-3 দিন ধরে না এই গাছটার মধ্যে অনেক ফুল ফুটে গো, এই দেখো অনেক ফুল ফুটে। এদিকে ছাদে একটু বয়ে সেটা বেশ ভালো লাগতেছিল, আইতে একদম ইচ্ছে করতেছিল না, কিন্তু আইতে তো লাগবো, ঘরের কাজগুলি পড়ে রয়েছে, কাজটাও তো করতে লাগবো। তো এদিকে ঘরে এসে এই যে স্রাপের কৌটাটা রেখা দিলাম, তারপরে এই যে রান্নাঘরের যে পর্দাগুলি আছে পর্দাগুলি বাইন্দা দিছি। রাত্রেবেলা খুইলা রাখি, আবার সকালবেলা এই যে বাইন্দা দেই, কারণ নাইলে উপর দিয়ে না একদম আলোটা বিছনা দাইয়া পড়ে, সকালবেলা ঘুমটা ভাঙ্গা জায়গা। আর কাজের যেহেতু সকালবেলা এতটাও বেশি একটা প্রেশার থাকে না, তো মোটামুটি একটু বেলা করে উঠলেও মোটামুটি সমস্ত কাজগুলি কিন্তু আমি সাইরা নিতে পারি। যে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠতে লাগবো এই চিন্তাটা থাকে না আর কি। তো যেই দিন যেই রকম সেই দিন সেইভাবে ঘুম থেকে উঠে, যেদিন কাজ একটু বেশি থাকে সেই দিন সকাল সকাল করে কিন্তু ঘুম থেকে উঠতে জায়গা। তো এইদিকে রান্নাঘরের দরজা জানালাটা খুললে আয়া পড়ছি এই যে ঘর দোয়ারটা ঝাড়ু দিতে। আরেকটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে সকালবেলা বাসি ঘরের সামনে জল দেওয়ার লাগে, তারপর ঘর দোর ঝাড়ু দিয়ে তারপরে কাজে হাত দেওয়ার লাগে, মানে অন্য কাজে হাত দেওয়ার লাগে। এবার যে কথাগুলি কইছে এই কাজগুলি কিন্তু আমি প্রত্যেকটা দিনই করি। তো সকালবেলা ঘরটা একটু হালকা পাতলা ঝাড় দেই, যেহেতু আমার ঘরদোরটা গুছানোর পরে আবার ঘরটা ঝাড় দেওয়ার লাগবো ভালো করে, কারণ ঘরদোর গুছানোর পরে দেখবা ধুলাবালু পরে নোংরা হয়, তো আবার ঝাড় দেওয়ার লাগে। তো এখানে সকালবেলা যে ঘরটা একটু হালকা পাতলা ঝাড় দিয়ে রাখি, এইটা তোমাদের সাথে সবসময় শেয়ার করাও না আর কোয়াও না, এই কারণে হয়তো দিদিভাইয়ের কথাটা মনে হয়েছে। তো সকালের যে বাসি রুটিনটা থাকে এইটা মোটামুটি প্রত্যেকটা গৃহিণী ফলো করে, আমিও কিন্তু ফলো করি। তো ডেইলি লাইফস্টাইল ব্লগের মধ্যে দেখবা ডেইলি একই জিনিস দেখালে তো ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু অল্টারনেটিভ জিনিস করে দেখালেও ভালো লাগে। তার সাথে কি করো, তো অনেক সময় দেখবা ব্লগটা অনেকটা বড় হয়ে যায়, এটাও চিন্তা করুন লাগে। এদিকে আমি ঘর দোয়ার ঝাড় দিয়ে আসি রায়ে পড়ছি, এই যে বরের ডাইকটা উঠাইতেছিলাম। তো ওর একটু আগে কেটা জানি ফোন করছে, ওর লগের একজন স্টাফ আর কি, তো ওর ফোনে কিন্তু ঘুমটা ভাঙছে। তো ওই যে ওইটা সেটা ফোন গাড়াগাড়ি করতেছি, কি জানি অফিসিয়াল একটু কাজ আসছিল, কাজগুলি করতেছিল শুয়েও। তো ওরও আমি জিজ্ঞেস করতেছিলাম বাজারে যাইবা কি না, ঘরে বেশি একটা বাজার নাই, বাজার না করলে আজকে হইতোই না। তারপরেও কইতেছে আজকে বাজার যাইতাম না, ঘরে যা আছে তা দিয়ে আজকে জ্বালাইলাম, কালকে পরশুর দিকে বাজার করবো। তো যাই হোক কি আর করার, বাজারে না গেলে এখন তো আর আমি জোর করে বাজারে পাঠাইতাম না। তো ঘরে মোটামুটি একটু একটু সবজি আছে, ডিম আছে, আলু আছে, ভাবতেছি এইটা দিয়ে আজকে রান্নাবান্নাটা সাইডে নিমু। তো এইদিকে এই যে দেখতে দেখতে গরমও পড়ে গেছে, এখন তো ফ্রিজেরও দরকার লাগবো, এখন তো বাইরে সবজিপাতি রাখলে আর ভালো থাকতো না, নষ্ট হয়ে যাইবো গা। জানো তো আজকে কয়েকটা দিন ধরে সেটা দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র দেয় আর তার সাথে প্রচণ্ড গরমও লাগে, কিন্তু ওই যে সন্ধ্যার দিকে আর তার সাথে ভোর রাত্রে বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগে, একটা পাতলা কম্বল না হইলেও হয় না। তো সমস্ত বাড়ি কম্বলগুলি ঢুকাইয়ে রাখিয়া দিছি, মানে তুলে রাখিয়া দিছি, তারপর একটা পাতলা কম্বল বাই করছিলাম। এই হালকা শীতটা গেলে এই কম্বলটা উঠে আসিরা পাতলা পাতলা খেতা বাইর করবো। তো এইদিকে পরে ডাকতেছিলাম উঠতো, ও কইতেছে একটু পরে উঠবো। তো আমি আর কি করবো, ফ্রিজটা তো পরিষ্কার করতেই লাগবো, ভাবলাম ঘরের লাইটগুলি জ্বলায়, দেখো না আমি কাজ করে শুরু করে দিছি। এখন ও উঠবো, তারপর ফ্রিজ পরিষ্কার করবো, সকালে ব্রেকফাস্ট করবো, রান্না বান্না করবো, আরও অনেক কাজ করে রয়েছে। এই কারণে করতেছে আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করে লাই, তো ও করতেছে করো। তো দেখো না গত 2 মাস হইতো না, 1 মাসের মতো ফ্রিজটা বন্ধ আছিল। তো এখন তো এই যে ফ্রিজের দরকার আবার পড়বো, তো গতকালকে স্ট্যান্ডগুলি ভালো
ধরে স্ট্যান্ডগুলি ধুইয়া রাখছিলাম। তো আজকে ভালো করে একদম ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, ডিপ ক্লিন যেটা রেখো এটা সারলাম, একটু সার্ফ আর সাবান দিয়া সেটা গরম জল তার সাথে একটা ব্রাশ দিয়ে ভালো করে সাইডটি ঘষে নিয়েছি, কালো কালো হয়ে আসছিল। তো একটু গরম জল দিয়ে পরিষ্কার করার কারণে দেখো ফ্রিজটা একদম সাদা দবদব হয়ে রয়েছে, বেশ ভালো লাগতেছে এখন দেখতে। জানো তো এই তো অনেক দিন মাসখানেক হয়েছে ফ্রিজটা খোলাও না, কেমন একটা উমসা গন্ধ আসছিল, এখন কোনো গন্ধ নাই গরম জল আর লেবু দেওয়ার কারণে। তো সমস্ত ফ্রিজটা পরিষ্কার করে এই যে স্ট্যান্ডগুলি পরে কইতাছিলাম লাগাই দেও। আর দেখো না এই যে এই জায়গাটা আর পরিষ্কার করতে পারলাম না, এটা এতটাই কালো হয়েছে মনে হইতেছে এটা আর উঠতোই না, প্রচণ্ড গসছি গো, একদম ব্রাশ দিয়ে সেটা তারপর উঠলো না। ভালো করে পরিষ্কার করে স্ট্যান্ডটা লাগাই দিছে পর তারপরে ম্যাটগুলি কিন্তু পাতাই দিয়েছি। তো এই হচ্ছে ফ্রিজের ফাইনাল লুকটা। তো চলো বাইরে কয়েকটা ডিম রাখা আছে, এইগুলি এবার ফ্রিজে রাখা দিই, তারপরে ফ্রিজটা চালায় বন্ধ করে দিব, তারপর আস্তে ধীরে বাকি কাজে হাত দিব। তো চলো না এই কাজগুলি করতে করতে আমাকে একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই, অনেক দিন হয়েছে তোমাদের কমেন্টের রিপ্লাইও দেওয়া হইতেছে না, তো অনেক কমেন্ট জমা গেছে। তো চলো সেই কমেন্টগুলি রিপ্লাই দিই। গত কয়েকদিনের ব্লগে এই কমেন্টটা কিন্তু বেশ পাইতেছি, ভাবতেছিলাম এই কমেন্টটা নিয়ে বেশি একটা কথাবার্তা কইতাম না, আগেও অনেকবার রিপ্লাই দিয়েছি বা এইটা নিয়ে সেটা অনেকবারই কথাবার্তা হয়েছে। তো এইবার ভাবছিলাম এটা নিয়ে কথাবার্তা কইতাম না, কিন্তু এই কমেন্টটা না প্রচুর আইতেছে, এখন দেখতেছি কয়েকটা কমেন্টই আমার চোখে পড়ছে। তো রিপ্লাই না দিলে নাই হইব, আবার ভাববো আমি তো যাই না শুনে রিপ্লাই দেই না। সেই কমেন্টও হইতেছে আমার বিয়ে হয়েছে কত দিন আর আমরা কেলিকা বাচ্চা কাচ্চা নিতে আসি না, বা আমি একা তাকে একটা বাচ্চা কাচ্চা প্ল্যান করতেই পারি, তাইলে আমার একা একা আর লাগতো না, দাদাভাই যখন বাড়িতে না থাকে তখন এই বাচ্চাটা নিয়ে কিন্তু আমার দিনটা বেশ ভালোই কাটতে যাবে, একা লাগতো না। তো হ্যাঁ, যারা এই কমেন্টগুলি করছে তারার জায়গায় কিন্তু ঠিকই আছে, একা লাগতো না, একটা বাচ্চা কাচ্চা সংসারে থাকলে সংসারটা কিন্তু পরিপূর্ণ মনে হয়। হলো আগে সুস্মিতা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই। আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, এই যে মার্চ মাসের 6 তারিখ আমাদের বিয়ের অ্যানিভার্সারি গেছে আর কি, এই দিন কিন্তু 3 বছর কমপ্লিট হয়েছে। আর আমরা কেলিগা বাচ্চা কাচ্চা প্ল্যান করতেছি না, তার সাথে পপি দিদিভাইও কিন্তু সেম কমেন্ট করছে যে কেলিগা বাচ্চা কাচ্চায় নেই না আমরা। তো দেখো আমরা এখন বাচ্চা কাচ্চা নিতে চাইতেছি না, আর বাচ্চা কাচ্চা কিন্তু কোনো খেলনা জিনিস না, 2 দিন ভালো লাগছে খেললাম, তারপরে ঘরের যে কোনো একটা কোনায় সাজায় রাখা দিছি বা কারুরে দেলাইছি, এইরকম কিন্তু না। একটা বাচ্চা কাচ্চা নেওয়া মানে প্রচুর প্রচুর দায়িত্ব, যেখানে আমরা এখন একটু কম্প্রোমাইজ করে চলতে পারতাছি, একটা বাচ্চা কাচ্চা হলে সেখানে কিন্তু আমরা যেভাবে চলতেছি সেইভাবে চলতে পারতাম না। আমাদের পরিস্থিতি আর্থিক অবস্থা যেই রকমই থাকুক, বাচ্চার দিকে চাইয়া কিন্তু আমাদের সমস্ত দায়িত্বগুলো ফুলফিল করতেই লাগবো। আমরা খাই বা না খাই বা আমাদের হাতে পয়সা থাক বা না থাক, আমাদের বাচ্চার খেয়াল কিন্তু রাখতেই লাগবো। তার উপরে আমরা থাকি এইখানে একা, আমারে দেখার মতো একটা মানুষও নাই। এমন না যে আমরা ত্রিপুরায় থাকি বা বাড়ির আশেপাশেই বাড়া থাকতাম, তাইলে আমার পরিবারের মানুষ বা আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা কেউ না কেউ এসে মাঝে মধ্যে আমার দীক্ষা যাইতো বা আমার সঙ্গে থাকতো, এইরকমও না। আমার দেখতে হইলে কিন্তু তারা 2 দিনের পাড়ি দিয়ে তারপর আমার কাছে আইতে লাগবো। তো আমার খেয়াল কে রাখবো বা আমার বাচ্চার খেয়াল কে রাখবো? আর বাচ্চা কাচ্চা কিন্তু প্ল্যানিংটা কিন্তু অন্যের উপর ভরসা করে করা যায় না। আমার মা বাবা আমার বাচ্চাটা পাইলে দিব, আমার শ্বশুর শাশুড়িরা আমার বাচ্চাটা পালবো, এই চিন্তা করে যদি আমি বাচ্চা কাচ্চা নেই তাইলে তো ওই গেল গা। তার সাথে আরও অনেক কিছু রিজন আছে, তো আমরা বাচ্চা কাচ্চা নেওয়ার লাগে এখনও কিন্তু রেডি না। যাই হোক, এইদিকে দেখো না তোমাদের সাথে গল্প করতে করতে স্নান দান সাইরা তেল সিঁদুর দিয়ে কাপড় কইটা মিলা দিছি, আর সকালে যেটা দইয়া দিয়েছিলাম এইটাও কিন্তু উল্টাইয়া দিছি। এইদিকে আয়েসের ঠাকুর সেবাটাও দিয়া সারলাম, এরই মধ্যে আইসে একজন দাদা। এই জন্য না কি করতে হয়, স্ট্যান্ডের উপরে বসালে কি উঁচু হবে, লাইটটা নিচ করে
দেখতেছো আমাদের ফ্রিজটা যে কোম্পানির থেকে নিচ্ছি সেই কোম্পানির থেকে সকালবেলা ফোন করছে যে একটা সফটওয়্যার আছে এটা আপডেট করতে আইব একজন লোক। তো এই যে সকাল থেকে বলেছি কখন আইব তো এখন আইছে। তো বেশি একটা সময় লাগছে না, ঝট করে কিন্তু সফটওয়্যারটা আপডেট কইরা দিয়ে গেছে। ফ্রিজ নিছি পরে কিন্তু এই আপডেটটা করা হইছে না, তো এই আপডেটটা করতে লাগে। তো এই যে দাদা সেটা কইরা দিয়ে গেছে। তো যাই হোক এদিকে আমি রান্নাবান্নার প্রিপারেশনটা কিন্তু আগেই কইরা রেখে দিয়েছিলাম। তো এইবার এই যে রান্নাটা বয়ে দিমু। আর আজকে কিন্তু একটা সুন্দর শাড়ি পরছি, অনেক দিন হচ্ছে শাড়ি পরা হয় না, তো আজকে একটু শাড়ি পরলাম। এই তো এখন তো বেশি একটা গরম না, তো শাড়িটা পরে বেশ ভালোই লাগে। বেশি গরম পড়লে আর শাড়ি পরে কিন্তু কাজ করা যায় না, তো ভাবলাম আজকে একটু শাড়ি পরে, অনেক দিন হচ্ছে শাড়ি পরা না। শাড়ি পরতে না আমার বেশ ভালো লাগে, কিন্তু কাজ করতে অসুবিধা হয় দিকে আমি পরি না। কিন্তু যখন বাড়িতে যাই তখন কিন্তু চেষ্টা করি শাড়ি পরার, কারণ শাড়িটা ভীষণ পছন্দের আমার। আর এই যে শাড়িটা দেখতেছো এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি। এইটা হচ্ছে আমার বিয়ের পরে প্রথম যখন আমি বাইফোঁটা দিতে গেছিলাম তখন এই শাড়িটা আমারে দিছিল আমার কাকাতো ভাই। আজকে মাথায় একটু শ্যাম্পু করছি, প্রচণ্ড খুশকি হয়ে গেছে, তার সাথে কেরাসিন তেল দিয়েছিলাম, ওই যে সর্দি হয়েছিল। তো এই কারণে একদম ভালো করে মাথা টাথা ধুয়ে স্নান করেছি। আর জানো তো সর্দিটা তো মোটামুটি একটু কইমা গেছে, এই যে কাশিটা কমতেছে না, আর কাশিটা না কমলে না শ্বাসকষ্টটাও কমে না। এই যে আমি তোমাদের সাথে এখন কথা কইতেছি, আমি কথা কিন্তু এক শ্বাসে কইতে পারতাছি না, আর কাজও না এক শ্বাসে আমি করতে পারি না। মাঝে মধ্যে না শ্বাসটা যেমন বন্ধ হয়ে যায় এইরকম লাগে, তখন ওই যে যেইখানে থাকি ওইখানেই বয়া জায়গা। শ্বাসটা যদি প্রপারভাবে না নিতে পারি তাহলে কাজকর্ম কী করে করবো কৌ, এত কষ্ট লাগে জানো তো। তো যাই হোক এইদিকে এই যে রান্নার প্রিপারেশনে যেহেতু আগেই কইরা দিছি, এই যে এখন ঝটপট করে রান্নাটা বোয়াই দিছিলাম। তো এক চুলাই বোয়াই দিছিলাম ওই যে আলুটা ভালো করে বাইচার নিয়েছি, আর প্রেশার কুকারে বোয়াই দিছিলাম ডিমটা। আজকে ডিম আলুর তরকারি করবো, তার সাথে একটু বেগুন ভাজা। ডালটা করতাম না, কালকের অনেকটা ডাল আছে, এটা গরম করলেই হয়ে যাবে গা। রান্নার জোগাড় যন্ত্র যদি আগের থেকেই করা থাকে তাহলে দেখবা রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর এই যে কাইটটা বাইটটা রেডি করে রান্না করতে অনেকটাই সময় লাগে, এই কারণে আমি কিন্তু সবটাই আগের থেকে রেডি করে তারপরে রান্নাটা বোয়াই দিই। এতে না আমার রান্না করতে অনেকটা সুবিধে হয়ে যায়। দেখবা 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে রান্না বান্নাটাও কিন্তু সাইরা নিতে পারি। আর ওই তো রান্না করতে করতে যে বাসন কইটা বড়ে, বাসন কইটা কিন্তু সঙ্গে সঙ্গে দইয়া রাইখা দেয়। এই কারণে রান্নার পরে আমার একটা বেশি একটা বাসন জমে না সিঙ্কের মধ্যে, ওই একটা হাতা খুন্তি টুকটাক একটু বাড়ি এইটুকু নিয়ে বাস। তো এইদিকে এই যে আমার ভাত হয়ে গেছে, ডিম তরকারিটা সম্বাস দিয়ে বুয়াই দিছি। তো এই যে ডিম তরকারিটা ফুটটা উঠছে, আলু কইটা বাইঙ্গা দিতেছি যাতে ঝুলটা একটু গাঢ়া হয়। তো একটু লাল লাল কইরা সেরে আজকে ডিমের কষা না অ্যাকচুয়ালি ডিমের ঝুল করছিলাম। আর এইদিকে এই যে দুধ গরমে বুয়াইছি, ভাত হয়ে গেছে, কালকের একটু ভাত ছিল এটা গরমে বুয়াইছি। আর ওই যে ছোট্ট টেকের মধ্যে 2 ডিপা চাল দিয়েছি যাতে রাত্রে অবধি হয়ে যাগা। ডিম তরকারিও হয়ে গেছে, দুধটা গরমও বয়াইছি, এখন খালি দুধটা দিয়া গেছে, তো গরম করে নিতেছি। তো আস্তে আস্তে গরমও করে যেতেছে আর দুধও নষ্ট হয়ে যাবে মানে চান্সেস থাকে। ফ্রিজটা তো চালাইছি, এখন ঠান্ডা হয়েছে না। আর একজন দাদা আইছিল, আমরা যে কোম্পানির ফ্রিজ নিয়েছি ওই কোম্পানির থেকে ফ্রিজটা একটু আপডেট করে দিয়ে গেছে, মানে একটা কি সফটওয়্যার আছে এটা আপডেট করন লাগে, ওই করে দিয়ে গেছে। তো কোনো টাকা পয়সা দেওয়ার লাগছে না আমাদের, যেহেতু ফ্রিজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি সবটাই আছে 10 বছরের, এখানে কি টাকা পয়সা কিছু দেওয়ার লাগছে না, একদম আইসে আর গেছে, ফট করে দিয়ে গেছে আমি আর তোমাদের দেখাইতে পারলাম না যেহেতু আমার রান্না বান্না আসছিল। তো এখন 2টার মতো বাচ্চা গেছে, এত তাড়াহুড়া করে সেটা রান্না বয়েছি জানো তো। আর এই যে এদিকে ড্রেন পরিষ্কার করছি, রান্নাঘরের জলটা যে ড্রেন দেওয়া যায় এই ড্রেনটা একদম জাম লেগে গেছিল, আর জাম লাগতে লাগতে না উপরে দিয়ে গেলে জল উঠতেছে। এই জায়গাটা পরিষ্কার করলাম, আবর্জনা সবকিছু পরিষ্কার করে মাথাটা তো দইয়া স্নান করছি, ঠাকুর সেবা দিয়ে রান্না বয়েছি। তো অলমোস্ট হয়ে গেছে রান্না বাড়া। এই যে ডিম তরকারিটা আর একটু ফুটে উঠলেই নামাইলাম, আলু দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করছি, আঁশের ডিম রান্না করছি। আর দুধ গরম হচ্ছে, চলো অনেক ক্ষুধা লাগছে গো, রান্না বান্নাটা সাইরা রান্নাঘরটা পরিষ্কার করি, কইরা সেরা ভাত খাবো। আজকে সকালবেলা খাওয়া হইছে না, 2 বেলার মেনু কি আসিল মানে দুপুরে আর রাত্রে মিল্লা সেরা রান্না বান্না সাইরা তারপর তোমাদের দেখাবো। এদিকে চটপট করে আমি সারি, তারপর আবার তোমাদের সাথে কথা হইতেছে, সঙ্গেই থেকো। গতদিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করছে যে তুমি কিভাবে পেঁপের শাকটা করে একদিন দেখায়ও, তো অবশ্যই দেখো এই পেঁপের শাকটা না ভীষণ ভীষণ টেস্টি হইব, আমার এতটা পছন্দের। এই পেঁপের শাক দিয়ে একতলা ভাত কিন্তু খাওয়া যায় বা আর কিচ্ছু লাগতো না। তো মাঝে মধ্যে কিন্তু আমি পেঁপের শাকটা করি, তো নেক্সট যেদিন করুম অবশ্যই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করবো। তো যাই হোক এইদিকে রান্নাবান্নার সাইডে এই যে রান্নাঘরটা পরিষ্কার কইরা নিলাম, বাসন টাসন ধুয়ে নিয়েছি, এইবার এই যে গ্যাসটা পরিষ্কার করবো। তো
রান্না বান্না করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার কইরা নিই, এতে হাতের কাজটা যেমন শেষ হয়ে যায় আর রান্নাঘরটা একদম জকজকা থাকে। আর ওই যে র্যাকটার উপরে যখন রান্না করি তখন কিন্তু একটা কাপড় দিয়ে ঢাইকা রাখি যাতে তেল ছিটাটা ওই যে এই জিনিস উপরে না পড়ে। আগে তো এমনিই থাকতো আর প্রচণ্ড তেল ছিটা হয়ে যাইতো গাগো, তো 2 দিন পর পরই পরিষ্কার করতে লাগে। তো একটু যদি সময় কইরা সেরা এই ছোট ছোট বুদ্ধিগুলি বা এই ছোট ছোট টিপসগুলি যদি আমরা প্রত্যেকদিন ইউজ করতে পারি তাহলে দেখবো আমাদের হাতের কাজটা অনেকটা কইমা জায়গা। আর গত দিনের ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর কইছে আমার এই রান্নাঘরটা। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এতটা ভালোবাসা দেওয়ার লেগে আমার এই ছোট্টখাটো রান্নাঘরের মেকওভারটা। তো এইদিকে আজকে দুপুরের মেনু হইতেছে আলু দিয়া ডিমের ঝোল, বেগুন ভাজা, কালকের একটু ডাল আছিল আর দই পাচ্ছিলাম। এই তো গরমের মধ্যে দই খাইতে না বেশ ভালো লাগে, তো সকালবেলা একটু খালি দই তাতে একটু চিনি আর লবণ দিয়া খাইতে না বেশ ভালো লাগে। আর খাওয়ার পরে ভাত দিয়া দই দিয়া খাইতেও বেশ ভালো লাগে, আমার বড় ভীষণ পছন্দ করে। তো এই তো দই পাতাও শুরু কইরা দিছি। যাই হোক এইদিকে দুপুরে খাওয়া দাওয়া কইরা আর শরীরটা চলতেছিল না, তো একটু রেস্ট করলাম। তারপর বাড়িতে কথা কয়ে আয় পড়ছি এই যে আবার রান্না করে আয়ুষেরা প্রথমে আগে রুটিটা কইরা নিছি, যেহেতু বরের নাইট ডিউটি আছে একটু পরেই ও যাইবে ওগা ডিউটি। তো ও এখন ঘুমাইতেছে, তো ও ওঠার আগেই এই যে আমি রুটিটা কইরা নিতেছি। সন্ধ্যাবাতির কাজটাও কিন্তু সাইরা তারপরে রুটিটা করতে বইছিলাম। তো টিভি দেখতে দেখতে রুটিটাও কইরা নিছি, এটা তোমাদের সাথে শেয়ার করে হইছে না। তো আজকে রুটি করতেছি না, আজকে পরোটা করতেছি। তো 2-1 দিন ধরে ও না রুটিটা বেশি একটা ভালো খায় না গো, যে কয়টা রুটি দিয়া দিই আবার 2-3টা রুটি ঘুরাই আনে, একটা রুটি খালি খায়। তো এখানে ভাবলাম একটু তেল দিয়ে সেটা পরোটার মতো কইরা দিই। এখন আমার রান্নাঘরটা দেখতে আমার নিজেরই এতটা ভালো লাগে আর কাজ করতেও না ভীষণ ভালো লাগে গো। তো মাঝে মাঝে ছোটো ছোটো চেঞ্জেস করলেও দেখবা প্রত্যেক দিনের রুটিনটাও কিন্তু অনেকটা মানে চেঞ্জ হয়ে যায় বা অনেকটা ভালো লাগে। তো এদিকে রুটি কইরা পরে রাত্রে খাবারটাও রেডি করে দিয়ে দিছি। তারপর ওই যে রেডি হয়ে সেটা বাইরে হয়ে গেছে ডিউটির লেগা। তো ওই যে বাইরে হয়ে সেটা মনে হয়েছে চার্জারটাই নিছে না, তো কালকে 2 শিফটে ডিউটি করে আইব। এই যে এখন যাইতেছে আইতে আইতে কিন্তু কালকে দুপুরবেলা। তো চলো গ্রিলটা লাগিয়ে দে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, অনেকটা বড় হয়েছে জানি, কিন্তু কি করবো কহতো। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হইব নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো, আর একটা লাইক একটা কমেন্ট কইরা কিন্তু তোমাদের মতামত জানাইও। আজকের জন্য টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।